আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো সবাই। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের দোয়াতে ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো IQ 15 রিভিউ, ভিতরে মনস্টার ফ্ল্যাগশিপ লেভেল গেমিং। ওকে, আমরা কিন্তু এর আগে IQ 15-এ কি একটা রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, হ্যাঁ রিয়াক্ট করেছিলাম। সেটা ছিল সংকল্প চ্যানেলের ভিডিও, কিন্তু ওই ভিডিওটা ছিল কি তোমার স্টক অ্যান্ড্রয়েড বা মানে অফিসিয়াল যে স্টক ভিডিওগুলো থাকে না ফোনের, ওইটা থেকে কি আমরা রিয়াকশন করেছিলাম। আর আজকে আমরা দেখবো রিয়েল টেস্ট, IQ 15-এর রিয়েল টেস্ট দেখবো সেটা। তো সেটা থেকে আমরা রিয়াকশনও করবো বা রিয়াক্ট করবো। তো ভিডিওটি নিয়ে আছে অবশ্যই স্যামজন থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো। তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারবো। আজকে আমরা রিয়েল টেস্টের মাধ্যমে দেখবো মানে IQ 15 আসলে কতটা পাওয়ারফুল এবং কতটা শক্তিশালী। প্লাস এটা ভ্যালু ফর মানি কিনা সেটা আমরা অবশ্যই দেবো এবং আমরা রিয়াকশন করবো বা রিয়েক্ট করবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 2 লক্ষ টাকার এই আইফোন 17 সিরিজের ডিসপ্লেতে যা রয়েছে, আপনি আইকিউর এই কম দামি স্মার্টফোনটা তো সেম ওয়াও, ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। আপনি ঠিক জোস। শুনছেন, এই দুইটা ডিভাইসেই সেম স্যামসাং M14 ডিসপ্লে রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আইকিউ ডিসপ্লে আছে তোমার কি স্যামসাং M14 একটা ডিসপ্লে। তো ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর, খুবই একদম সুপার লেভেল কি রাউন্ড শেপ ডিসপ্লে, যেটা দেখতে খুবই সুন্দর। পাঁচল কাটোটা একদম মানে যেরকম হওয়ার দরকার এটা সেরকমই আছে, কোলাজা পারফেক্ট, যে কারণে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। তো এটা আসলে ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি প্লে করি। এটা আমরা এবারের আইফোন 17 সিরিজে ব্যবহার হতে দেখছি। কি একটা কাণ্ড, দুই ব্র্যান্ডের স্মার্টফোন, তাতে আবার ডিসপ্লে রয়েছে স্যামসাং এর। এখন স্যামসাং এর ডিসপ্লে ওরে ভাই, প্রশ্ন থাকে, গ্রিন লাইন পড়বে নাকি? এই বলতা দাঁড়ান, আরে আজকে তো গিভঅ্যাওয়ে আছে। আপনাদের মধ্যে থেকে মোটামুটি 5-7 জন লাকি উইনারের জন্য দারুণ সব গিফট রয়েছে। স্টে ওকে। টিউন, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওর কোনো এক জায়গায় আমি গিভঅ্যাওয়ের ব্যাপারে বলে দেবো। এনিওয়ে, আমরা আজকের ভিডিওতে কথা বলবো IQ 15 নিয়ে। এই ডিভাইসটা আচ্ছা আচ্ছা, অনেক দিন আগে আমাদের কাছে এসেছে, আপনারা জানেন। অলরেডি আমরা একটা ফার্স্ট ইমপ্রেশনের শর্টস দিয়ে হ্যাঁ তারা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দিয়েছে, সেটা আমরাও দেখেছি অবশ্যই। বাট আমরা কিন্তু রিয়েকশন ভিডিও বানিয়েছিলাম বা রিয়েক্ট করেছিলাম সংকল্প চ্যানেলের ভিডিও থেকে, ঠিক আছে? ওটা ছিল মানে কি কোম্পানির যে স্টক ভিডিওগুলো আছে না মোবাইলের উপর যে তৈরি করা, ওই ভিডিওর উপরে তারা ভিডিও বানিয়েছিল, আমরা সেটার উপর রিয়েকশন করেছি। এখন আমরা রিয়েল টেস্টের উপর কি পুরোপুরি রিয়েকশন করবো। তো যেটা আসলে একটা দুর্দান্ত ব্যাপার হতে যাচ্ছে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ছিলাম, তো এইটার ফুল রিভিউ আর দেওয়া হয়নি। আজকে আমরা এটার নারী ভুড়ি সবকিছু দেখবো যে আসলে কি ওকে। অবস্থা স্মার্টফোনটির। এবং যেহেতু অনেক বেশি কম দামে পাওয়া যাচ্ছে, এবং ওরা শুরুতে লিখেই দিছে এখানে মনস্টার ইনসাইড, মানে বাইরে থেকে দেখে আপনার মনে হবে একটা পলকা টাইপের একটা ডিভাইস, ঠিক আছে? এমন কিছু না, বাট ভিতরে ভিতরে কিন্তু মন্ত্রণালয়, পাওয়ারফুল ওরে জিনিস। ভাই, 34,99,738 আন্তত স্কোর ভাই, এটা তো আসলে হিউজ। মানে বিশাল, মানে একটা ফ্ল্যাগশিপ ফোনের যেরকম হওয়া দরকার সেরকম ফ্ল্যাগশিপ। তো এটা অন্তত মার্ক বেঞ্চমার্ক আসলে ইমপ্রেসিভ। আর মোবাইলটা দেখো, ডিসপ্লেটা দেখো ভাই, ডিসপ্লেটা রাউন্ড শেপ ডিসপ্লে একদম। আর চিন বেজলটা দেখো, চিন বেজলটা একদম সুপার লেভেলের ন্যানো। হ্যাঁ হ্যাঁ, সুপার লেভেলের ন্যানোই মনে হচ্ছে, একদম সব দিকে সিমেট্রিক্যালি মনে হয়, খারাপ না, দেখতে অসাধারণ। তো চলো বিউটি আবার প্লে করি। ড্রাগন 8 এলিট জেন 5 এই রয়েছে। এই তো এই বছরের মানে কি এটা হলো লেটেস্ট চিপসেট 8 এলিট জেন 5, যেটা কি এই বছরের লেটেস্ট একটা চিপসেট। তো যেটা একটা খুবই পাওয়ারফুল। তো চলো বিউটি প্লে করি। সো আসলে এটা কাদের জন্য? বুঝে পাচ্ছেন, গেমারদের জন্য। আচ্ছা, ভিতরে আমরা জাম্প করবো, তার আগে জেনে নিন কোথায় পাবেন এই ডিভাইস। SMS গ্যাজেট আপনারা পেয়ে যাবেন। SMS গ্যাজেট, আচ্ছা আচ্ছা। সহ বর্তমান সময় জনপ্রিয় সমস্ত স্মার্টফোনগুলি, তাদের সব ঢাকার বাইরেও অনেক অনেক জায়গায় রয়েছে। আর আপনারা চাইলে সরাসরি তাদের ওয়েবসাইট থেকেই ঘরে বসে কিনতে পারবেন, ঘরেই পৌঁছে যাবে আপনার ডিভাইসটি। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি পারচেস লিঙ্কটা আমি মেনশন করে দিচ্ছি, আপনি ওখান থেকে পারচেস করতে পারেন। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটা দেখতে আইকিউর যে অন্য ডিভাইস, টিপিক্যালি যত ডিভাইস আমরা লাস্ট কয়েকটা জেনারেশন ধরে দেখছি, একই রকম, একই ডিজাইন। মানে আসলে মানে আমরা হ্যাঁ আইকিউর যে যতগুলো ফোন দেখেছি লাস্ট কয়েক বছরে, ডিজাইনটা যেরকম হয় সেম টু সেম ডিজাইন। হ্যাঁ অনেকটা তোমার কি মানে ওই যে মোটরোলা ফোনের মতন, মোটরোলা যেমন সব ফোনের কি সেম ডিজাইন, এটারও কি আইকিউর সেম ডিজাইনে দেখা যাচ্ছে, যেটা একটু হতাশাজনক ব্যাপার। বাট ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর, খারাপ না। বাট ডিজাইনটা চেঞ্জ করা আসলে উচিত ছিল। তো ওভারঅল ডিজাইনটা ভালো, বাট চেঞ্জ করলে আসলে ভালো হতো, নতুন নতুন দেখতে পারতাম, বাট সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এটা একটু মানে হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি আবার প্লে করি। কোনো পরিবর্তন করে না তারা, একই রকম ফোন। খুব ভালো করে দেখতে গেলে আপনার মনে হতে পারে ও হ্যাঁ এটা লেটেস্ট বোধহয় একটু। এটার এই যে ক্যামেরা বামটা দেখছেন, ওরে, ক্যামেরাটার এই পাশ দিয়ে একটা নিয়ন লাইটের মতো লাইট আর কি দেখা যায়, আচ্ছা আচ্ছা যেখানে আচ্ছা। আপনি কিছুটা কাস্টমাইজেশন পাবেন, টুকটাক কাস্টমাইজ করতে পারবেন, নোটিফিকেশন লাইট হিসেবে এটাকে ব্যবহার করা যায় আর কি। এই তাছাড়া বডিতে রয়েছে অ্যালুমিনিয়াম রিয়ার অ্যালুমিনিয়াম, প্যানেলটা, হ্যাঁ। মানে খুবই ফ্রস্টেড হওয়াতে আর কি এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে গ্লাস রয়েছে, তবে গ্লাসের প্রোটেকশন হিসেবে কি থাকছে ওই ব্যাপারটা জানি না। ইভেন ডিসপ্লের ব্যাপারটা নিয়েও আমরা ক্লিয়ার না আসলে। আচ্ছা এনিওয়ে, আচ্ছা। ডিসপ্লের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, আমি
আমি একটু আগেই বলছিলাম এখানে স্যামসাং এর M14 AMOLED প্যানেল রয়েছে। আচ্ছা, আচ্ছা। LTPO প্যানেল যার সাইজ 6.85 ইঞ্চ, যেখানে ওয়াও! আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্ট পাবেন। জোস! 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে এই ডিসপ্লেটা। HDR10 প্লাস এর 10 সাপোর্ট প্লাস রয়েছে সাপোর্ট। আচ্ছা, আচ্ছা। এবং ওয়াইড ভাইন L1 এরও সাপোর্ট রয়েছে এখানে। ওয়াও, ওয়াও! আর ওরা ক্লেম করে 6000 নিটস পিক ব্রাইটনেস ওরে ভাই, যেখানে iPhone 7 এর নিচে 3000 নিটসের পিক ব্রাইটনেস, সেখানে আমরা পাচ্ছি 6000 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আইফোনের দ্বিগুণ। এটা যদিও একটা নাম্বার গেমিং, বাট ব্রাইটনেস দেখে মনে হচ্ছে যে তোমার রোদ্দুরে কি মানে খুব অনায়াসে সহজে কি ইউজ করা যাবে, যেটা কোনো সমস্যা হবে না। এরকম হলে আসলে ভালো হবে। তো চলো বিউটি এবার প্লে করি। দেবে, তবে আপনি HBM ব্রাইটনেসটাও যথেষ্ট ভালো পাচ্ছেন 2600 হুম, নিটস। এই আচ্ছা, ডিসপ্লে আচ্ছা। ইনডোর আউটডোর হেভি লাইটিং কন্ডিশনে জোস! দিচ্ছে। আমরা সব জায়গায় টেস্ট করে দেখেছি, আমাদের টেস্টিং এসে ফুল মার্কিং এ পাস করছে। আপনার দেখতে সমস্যা হবে না, এটুকু শিওর থাকতে পারেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ডিসপ্লেটাকে আমি 100% সিমেট্রিক্যাল বলতে পারছি না। আমরা এই সিমিলার প্রাইস পয়েন্টে এইটার কারেন্টলি প্রাইস ওই যে 80K এর আশেপাশে, বাট এটার দাম কমবে এটুকু আচ্ছা। দেখেন। মানে আমরা যখন তোমার রিয়াকশন ভিডিও বানিয়েছিলাম, যখন ওটা সম্ভবত ছিল মনে হয়, সে আইডিয়া করে বলছিল কি 1 লাখ বা 90 থেকে 1 লাখের মধ্যে হবে বাজেট। তখন আর কি সেটা বাংলাদেশে আসেনি, বাট এটা এখন বাংলাদেশে এসেছে অবশ্যই। বাট এখন প্রাইস হলো 80K। তো 80K এর মধ্যে এটা আসলে একটা বেস্ট ডিভাইস বলা যায়, কারণ এটা একটা গেমিং চিপসেট বা গেমিং চিপসেট দিয়ে এসেছে, যেটা খুবই একটা পাওয়ারফুল। তো দামটা আসলে কমে, দাম কমলেই নেওয়া উচিত মনে করি। তো সে বললো যে ডিসপ্লেটা 100% সিমেট্রিক্যাল না, বাট আমার কাছে 100% না হলো 99% মনে হচ্ছে এই আর কি। তো ওভারঅল খারাপ না, ডিসপ্লেটা আসলে সুন্দর। তো চলো বিউটি প্লে করি। 70 এর আশেপাশেই চলে আসবে একটা সময়, এবং তখন গিয়ে হুম। এটা একটা ভালো ডিল হবে এবং নেওয়ার জন্য পারফেক্ট জায়গা হবে। তো সেরকম জায়গায় আমি বলবো ডিসপ্লের লোয়ার চিনটা আপনি খুব ভালো করে যদি খেয়াল করেন তাহলে নোটিস করতে পারবেন একটু মোটা আছে তুলনামূলক। আচ্ছা, তাই নাকি? না, ডিসপ্লেটা হলো রাউন্ড শেপ ডিসপ্লে, বাট লোয়ার চিনটা যদি দেখি, লোয়ার চিন আপার চিন দেখো, আমার চোখে ভাই একদম পুরোপুরি সিমেট্রিক্যালি মনে হচ্ছে, 100% সিমেট্রিক্যাল মনে হচ্ছে। মানে হালকা 19-20 মনে হচ্ছে না। আর সে বলতেছে মানে কি 19 আর 20 এই আর কি, 19 আর 20। তো যাই হোক, এটা আমার কাছে মানে 100% সিমেট্রিক্যালি মনে হয়। বাট যাই হোক, সেম ভাই বলতেছে 100% সিমেট্রিক্যাল এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ভাবে ওভারঅল সবগুলোই অনেক বেশি স্লিম, অনেক চিকন, বাট লোয়ারটা তুলনামূলকভাবে একটু হয়তো বেশি না, আছে। আমার চোখে লাগে না। টাচ রেসপন্স ভালো, কালার একুরেসির জায়গাটা খুব ভালো করছে। আপনি এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইসের তুলনায় এটা বেশ কালার একুরেট দেখবেন, এবং কালার রিপ্রোডাকশন খুবই ভালো লাগবে আপনার কাছে। ডিসপ্লেটার কালার ক্যালিব্রেশন ওরা বেশ ভালোভাবেই করেছে। টপ সেন্টারে আমরা সিঙ্গেল পাঁচল কাটার দেখছি, এটা খুব বড় এমনটাও নয়। আর এই ডিসপ্লের তলায় রয়েছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আপনার হাতটা টুকটাক ভেজে থাকলেও বেশ দ্রুতই আনলক করতে দেখবেন একে, এবং পজিশনটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে ডিসপ্লের সাইজ অনুযায়ী। আর এটা কিন্তু 2K প্যানেল, যে কারণে রেজলিউশন নিয়ে কোনো ধরনের ঘাটতিতে পড়তে হবে না। প্লাস যে কোনো কিছু শার্প লাগবে দেখতে, বেশ ভাইব্রেন্ট ডিসপ্লে। যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন কিংবা গেমিং করেন, ওভারঅল বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এর। সেটাই। ডিসপ্লেটা নিয়ে আমার মনে হয় না কমপ্লেন করার মতো আপনারা তেমন কোনো কমপ্লেন নেই ভাই। গ্রিন লাইন আসবে কিনা স্যামসাং এর প্যানেলে আমরা দেখেছি, বিওএর হলে আমি বলতে পারতাম যে না, আসার পসিবিলিটি অনেক বেশি। বাট স্যামসাং এর প্যানেল যেহেতু, এখন এটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এখন পর্যন্ত এই ডিভাইস নিয়ে আমি তেমন কোনো জায়গায় কোনো রিপোর্ট পাইনি যে গ্রিন লাইন অলরেডি পড়ছে। যাই হোক, আমরা যদি আরেকটু ভিতরে টাইপ করি, স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 16-এ, অন্যদিকে অরিজিন ওএস 6 রয়েছে। অনলাইনের তথ্য অনুযায়ী ওরা এই ডিভাইসটাতে 5 বছরের মেজর আপডেট দিবে। ওয়াও, 5টা লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করতে। এটা আসলে ইমপ্রেসিভ। মানে একটা ফ্ল্যাগশিপ ফোন আমরা 5 বছরের মেজর আপডেট পাবো, যেটা এটা আসলে দুর্দান্ত। মানে কি 5 বছর আমি কি মানে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবো, যেটা আসলে দুর্দান্ত। তো একটা দামি ফোন কিনতে গেলে এরকম একটা অ্যান্ড্রয়েড আপডেট দরকার আসলে, কারণ যদি আমরা মনে করি 2 বছর বা 1 বছর আপডেট পাই, তো এটা আসলে কি একটা ভ্যালু ফর মানি বলা যায় না তখন। তো হিসেবে এটা আসলে ভালো। তো চলো বিউটি প্লে করি। করতে পারবেন আপনার এই ডিভাইস। আচ্ছা, পাওয়ারফুল আর তো কিছু আছে। এটার যে স্টোরেজ টাইপ হলো UFS 4.1, অন্যদিকে আচ্ছা। LPDDR5X আলট্রা রয়েছে র্যাম হিসেবে। র্যাম মূলত পাওয়া যাবে 12 এবং 16 জিবিতে, 256, 512 অ্যান্ড 1 টিবিতে। আর প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5। Gen 5 লেটেস্ট চিপসেট। লাস্ট মাসখানেক ধরে আমার মনে হয় কোনো কম দামি ফোনের আমরা কোনো রিভিউই করতে পারছি না, সব এই 8 Elite Gen 5 প্লাস মানে ফ্ল্যাগশিপ গ্রেডের এই টাইপের জায়গার সব ফোন। সে যাই হোক না কেন, এই প্রসেসরটা তো আপনি জানেন যে স্ন্যাপড্রাগনের একদম মানে এই মুহূর্তে টপেস্ট SoC, এবং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বেশ পাওয়ারফুল একটা প্রসেসর, যার সম্পূর্ণটা হয়তো আমরা অনেক সময় ব্যবহারও করতে পারি না। এখন পাওয়ারফুল জিনিস যেহেতু, বেশ দ্রুতই আবার হিটও জেনারেট করে, বেশ ভালোই গরম হয় অনেক ডিভাইসে আমরা দেখেছি। এটার ক্ষেত্রেও ব্যতিক্রম না, তবে ওরা বড় সড়ো একটা ভেপর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, যার
আচ্ছা, সাইজ আচ্ছা। হলো 14,000 তো বেশ বড়সড়, অনেক বড়, মানে মোটামুটি এত বড় একটা বলতে পারেন। সো ওইটা আবার দ্রুত সময়ে কুল করতে পারে এই ডিভাইসকে, এটাও ঠিক। এখন এই যে গরম টরম যে টুকটাক যা হয়, এটা ডে টু ডে লাইফে নর্মালি ইউজেস আপনি টের পাবেন না। ধরুন এমন কোনো জায়গায় আছেন যেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি মোটামুটি খারাপ, তখন গিয়ে ফোনটা হালকা ওয়ার্ম হয়। এখন মেটাল বডি হওয়াতে আপনার হাতটা একটু বেশি ফিল দিবে আর কি। এই আবার আপনি হেভি ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন কিংবা ভিডিও এডিটিং করছেন, রেন্ডার টাইমে কিছুটা ওয়ার্ম হতে দেখা যায়। এরকম জায়গাগুলোতে আপনি কিছুটা ফিল পাবেন, কিন্তু এটা মোটেই এরকম না যে ওভারহিট হয়ে পারফরমেন্স ড্রপ করছে কিংবা থার্মাল থ্রোটল করছে। অরিজিন ওএস 6 নিয়ে ডেডিকেটেড আমার একটা ভিডিওই আছে। অরিজিন ওএস 6 নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, কিছুদিন আগে আমরা ওদের এই অরিজিন ওএস 6 এর লঞ্চিং ইভেন্টেও গিয়েছিলাম চায়নাতে। আর এখানে নতুনত্ব বলতে হ্যাঁ আগের থেকে কিছুটা রিফাইন মনে হয়, এবং অ্যাপলের আইওএস এর সাথে ওদের যে গ্লাস ভাইবটা ওইটা আপনি কিছুটা এখানে পাবেন। এটা এখন সব ব্র্যান্ডগুলোই, চাইনিজ সব ব্র্যান্ডগুলোই ওটা অ্যাডাপ্ট করতেছে দেখলাম। সো এখানে ওরকম কিছু ফিল পাবেন। আর সেই সাথে আপনারা অবশ্যই এআই এর কিছু ফিচার্স পাবেন, লাইক আমরা রেগুলার লাইফে যেগুলো টুকটাক কাজে লাগবে আপনার ওই ইরেজার ফিরেজার, এগুলো মোটামুটি ব্যবহার করতে পারবেন। এছাড়া মাল্টিটাস্কিং এ ভালো রেজাল্ট দেয়, র্যাম ম্যানেজমেন্ট ভালো। তাছাড়া এখনকার স্মার্টফোনগুলোর র্যামেই অনেক বড় বড় হয়ে যাচ্ছে, 12 জিবি কিনেন বা 16 জিবি কিনেন, আপনার কাছে তফাৎ খুব একটা মনে হবে না। একে তো ফ্ল্যাগশিপ এসওসি রয়েছে, দ্বিতীয়ত 12 জিবি র্যাম গুড এনাফ, তৃতীয়ত র্যাম ম্যানেজমেন্টও ভালো, যে কারণে এই ইয়াটা আর কি মানে খুব বেশি মনে হয় না 12 আর 16 মাঝে। সো আপনি 12 জিবি কিনলেও আমার মনে হয় না যে অসন্তুষ্ট হবেন। অনেকেই এই ফোন গেম খেলার জন্যই কিনবেন আমি জানি। তো আমরা এখানে গেনশন ইম্প্যাক্ট ট্রাই করি হাইয়েস্ট সেটিংসে 60 FPS এ, এবং মোটামুটি 40 মিনিট গেম প্লের ক্ষেত্রে আমরা এই ডিভাইসে 41 ডিগ্রির কাছাকাছি আসতে দেখেছি, যেটা এই পোর্শনটাতে গরম হয়। ডিসপ্লের সাইডটা মূলত 41 আসছিল, বাট এইখানে আমরা পেয়েছিলাম ওরকম 39-40 এরকম আসে আর কি। কিন্তু হাতে আপনাকে একটু বেশি ফিল দিবে, হাতে মনে হবে আরও বেশি গরম হয়ে আছে। মানে হঠাৎ করে কেউ ধরে যদি বলতে বলা হয় বলবে আরে 50-এর উপরে আছে এরকম, কিন্তু মাপলে বোঝা যায় আসলে ওরকমই আছে। গরমের সিজনে গিয়ে এটা হয়তো বা আরেকটু বেশি হিট জেনারেট করতে পারে, আবার ততদিনে এর অপটিমাইজেশন আরও বেশি বেটার হয়ে যাবে, এটুকু শিওর থাকেন। তো যতটুকু গরম হচ্ছিল এতে গেনশন ইম্প্যাক্টে কোনো ধরনের সমস্যা আমরা পাইনি, লাইক মাইক্রোস্ট্যাটার কিংবা হেভি ফ্রেম ড্রপ করছে এ জাতীয় কোনো প্রবলেম আমরা ফেস করিনি। 58-59 এর মাঝে মোস্টলি ছিল। তো অ্যাভারেজ ফ্রেম রেট যথেষ্ট ভালো, এবং এই হিটিংকে আমি একেবারে হিটিং প্রবলেম বলবো না, বাট হ্যাঁ আর একটু আশা করছি অপটিমাইজেশনের সুযোগ আছে, সেটা করলে ডেফিনেটলি আরও কিছুটা স্টেবল পারফরমেন্স পাওয়া সম্ভব। পাবজির ক্ষেত্রে 120 FPS পেয়ে যাবেন, এবং 120 FPS কিন্তু এটা একেবারে স্মুথ রেজাল্ট দেয়, বাটার স্মুথ রেজাল্টই দিচ্ছে। তাছাড়া গরমও অত বেশি হয় না, 37-38 এর মাঝেই থাকে মোস্টলি। গেনশন ইম্প্যাক্টের তুলনায় পাবজির ক্ষেত্রে আমরা গেম প্লে টাইমে ব্যাটারি বার্ন কম করতে দেখেছি, 1-2% মতো কম করে। লাইক আপনি 40 মিনিট গেম প্লে করলে আপনি দেখবেন 7-8% মতো ব্যাটারি বার্ন করছে পাবজিতে। এখন এটা অনেকটা ডিপেন্ড করে আপনি ভলিউম কতটুকু রাখছেন, আপনি ডিসপ্লে ব্রাইটনেস কীভাবে রাখছেন, এটা 100% মেজার করতে বলা যায় না, কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো ওই জায়গায়। এছাড়া আমরা ডেল্টা ফোর্স এতে ট্রাই করি। ডেল্টা ফোর্সে টুকটাক কিছু মাইক্রোস্ট্রাটার মাঝে মধ্যে একবার ল্যাগও পেয়েছি। এটা জাস্ট মনে হলো অপটিমাইজেশন কিছুটা ইস্যু, তবে ফোনের পারফরমেন্সের মানে কমতি হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি একদম টপ লেভেলের জিনিস এখানে থাকতে দেখবেন বা আছে। সো আপনি এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, ভবিষ্যতে এটা আরও বেটার রেজাল্টই দিবে। গেমিংয়ের জন্য কিনতে চাইলে আপনি কিনতে পারেন, তবে এটা একটা রেগুলার স্মার্টফোন হিসেবেই থাকবে যেখানে আমরা পাওয়ারফুল প্রসেসর দেখব। এই কথাটা বলার পেছনে কারণ হলো এখনকার দিনের গেমিং ফোন বলতে আমরা তো বুঝি গেমিং ট্রিগার থাকবে, স্পেশাল কিছু ফিচার্স দেওয়া থাকবে, যে বিষয়গুলো এখানে নেই। না আচ্ছা ওই যে ওদের যে Q3 যে চিপ ওইটা আছে, ওইটা গেমকে আর একটু এনহ্যান্স করে, একটু শার্প লাগে দেখতে, একটু ফ্রেম রেটটাকে একটু বুস্ট করে প্রেজেন্ট করে, যে জিনিসটা আপনি গেম প্লের টাইমে হয়তো বা ওইভাবে নোটিস না করলেও আসলে কিছুটা হেল্প করে। যেহেতু এটা একটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, এখানে আপনারা বেশ কিছু ব্লোটওয়্যার পাবেন আর কি, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, এগুলো মনে না বললেও আপনারা জানেন। এই জিনিসগুলো একটু ফেলে নিলে আর একটু ক্লিন ভাইব আপনি এর থেকে পাবেন। আর চাইনিজ ভ্যারিয়েন্টে অনেক সময় একটু নোটিফিকেশন জনিত ইস্যু টিস্যু দেখা দেয়, এবং সেগুলো কীভাবে ফিক্স করতে হয় অলরেডি হয়তো আপনারা জেনেও ফেলছেন, আগেও আমরা শেয়ার করেছি। তো যে অ্যাপটাতে ঝামেলা করছে সেটার সমস্ত রকম পারমিশন অন করে দিয়ে রাখলে, ব্যাকগ্রাউন্ডে যদি রান করার পারমিশন দিয়ে রাখেন, তাহলে এই ঝামেলাগুলো একটু কম হয়। তাছাড়া ম্যাপিং ট্যাপিং সবকিছু এই স্মার্টফোনটিতে পারফেক্টলি ওয়ার্ক করছে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ক্যামেরাতে আসলে রিয়ারে 3টে শুটার পাবেন, সবগুলোই 50 মেগাপিক্সেল করে। মেইন শুটারটা হচ্ছে সনির IMX921, পরবর্তী শুটার IMX882, এটা মূলত 10 ফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। এর পরবর্তী শুটার আলট্রা ওয়াইড, যা ZN1 স্যামসাংয়ের, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। যা ভাবছিলাম ঠিক তাই, আইকিউর এই স্মার্টফোনটা টোটালি ডেডিকেটেডলি ফর গেমার্স, এবং ওই দিকটাতেই ফোকাসড। সো ক্যামেরাতে খুব একটা ফোকাসড না, বাট এর আগে বেশ কিছু আইকিউর ফোন পেয়েছি আমরা, বোথ সাইডে মোটামুটি কভার করে। এখন একদম ফেলে দেওয়ার মতো না, বাট যখন আপনি 80,000-এর আশেপাশে একটা ডিভাইস কিনছেন, ডেফিনেটলি ওই জায়গার ক্যামেরার সাথেই কম্পেয়ার করবেন। ক্যামেরা ফোনগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে লাইক ওরেই বড় ভাই ভিভোর সাথে কম্পেয়ার করতে গেলে সিরিজের, তখন ও পিছিয়ে পড়ে। এখন এটার কালারের কনসিস্টেন্সির কিছুটা অভাব আছে, বেশ ভাইব্রেট টাইপের ছবি দেয় মোস্টলি, দু একটা ছবিতে একটু এদিক সেদিক করে কালার, ছবির কর্নারের এগুলোতে ডিটেলের পরিমাণ কিছুটা কম মনে হবে আপনার। হাইলাইট ব্যালেন্সে বেশ কিছুটা ইস্যু আছে, কেমন যেন একটা ফ্যাকাশে ভাব নিয়ে আসে হেভি হাইলাইটিং কন্ডিশনে। তখন আপনি ভালো রেজাল্ট পাওয়ার জন্য এর যে ক্যামেরা থেকে টেক্সচার মোড, এইটা অন করে নিয়ে যদি ছবি তোলেন, তাহলে এই জিনিসটা ফিক্স হয়ে যায়, তখন বেটার আউটপুট পাওয়া যায়। এবং আমি সাজেশন দিব আপনারা
র্যান্ডম যখন ছবি তুলবেন রেগুলার লাইফে আপনার টেক্সচার মোডটাকে অন করে নিন, তাহলে এর থেকে বেটার আউটপুট পাবেন। ওই ছবিটা আপনার কাছে আরও বেশি আই ক্যাচি, আরও বেশি ভাইব্রেন্ট, আরও বেশি ওই যে হাইলাইট ব্যালেন্সিংয়ের যে ব্যাপারটা ওইটা বেটার মনে হবে। লো লাইটে পারফরমেন্স ওকে ওকে ছিল, কন্ট্রাস্টি হয় ছবিগুলো বেশ কিছুটা এবং কালারফুল চলে, মানে ওগুলো মোটামুটি চালানো যেতে পারে, কিন্তু একটু সফট। আর একটা জিনিস আছে, আপনি যখন নর্মালি এই ফোন দিয়ে ছবি তুলবেন, কোনো মানুষ যদি থাকে দেখবেন ওনার স্ক্রিনটা হালকা একটু ডলে দিয়ে রাখছে, একটু মেকআপ করার ব্যাপার আছে নর্মাল মোডে। হ্যাঁ, এই ব্যাপারটা আরও নোটিস করবেন আপনি যখন পোর্ট্রেটে যাবেন। আপনি পোর্ট্রেটের ফোকাল লেন্থে মজা পাবেন, এটা ঠিক। ডেডিকেটেড টেলিফটো রয়েছে, যে কারণে আপনি 23, 35, 50, 85 অ্যান্ড 100-এ গিয়ে ছবি তুলতে পারছেন। তো এই ফোকাল লেন্থের কারণে আপনি একটা বেটার আউটপুট দেখবেন। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগে না, দেখতে বেশ ভালোই লাগে। আসলে সুন্দর, খারাপ না কিন্তু। ওই যে ফেসে হালকা মেকআপ মারার একটা ব্যাপার আছে, যাই অফ করে রাখেন না কেন এটা পাবেন, প্লাস একটু গ্লো করবে, এই ব্যাপারটাও রয়েছে। এর বাইরে না, দেখো সুন্দরই লাগছে, খারাপ না। এই জুম লেন্সটার সর্বোচ্চ জুমটা আসলে ওটা কোনো কাজেরই আমার মনে হয় না। 100x ওইটা জাস্ট নামে মাত্রই আছে। আপনারা 3x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারবেন এবং সেটা বরং কাজের। এরপরে একটু ডিজিটাল জুম করে যদি লাগে, ধরুন এই 10x-এ 243 mm গিয়ে আপনি তুললেন, তখনও আপনার ডিজিটালের জুমের ওই ছবিটা মানে কাজে লাগার উপযোগী, আপনার প্রসেসিং চলে। কিন্তু এর বেশি জুম করতে গেলে সেই ছবিগুলো আমার কাছে খুব একটা যাচ্ছই লাগে না আর কি। আলট্রা ওয়াইডটাও এই প্রাইস পয়েন্ট থেকে খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না। মেইন ক্যামেরার সাথে কম্প্যারিজনে নিতে গেলেও বেশ কিছুটা পিছিয়ে পড়ে, মানে 50 মেগাপিক্সেল তো আছে কিন্তু সেই লেভেলে আউটপুট দিতে পারছে না। বিশেষ করে যদি একটু লো লাইটে পড়ে যায় তাহলে খুব একটা দারুণ ছবি দেয় না। এটাকে ওই 40,000 ব্র্যাকেটের ফোনের সাথে কম্প্যারিজনে নিলে ওকে আমি বলতে পারি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আপনাকে আরও অসন্তুষ্ট করবে। এইটা তো ভাই একেবারে বাজেট ফোন টাইপের একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রেজাল্টটা দিচ্ছে আর কি। এখন এই কি আদৌ আসলে আপডেট দিয়ে আরেকটু বেটার করা সম্ভব কিনা আমি জানি না। যেখানে আপনারা হোয়াইট ব্যালেন্স ভালো পাবেন না, যেখানে আপনারা দেখবেন হেভি হার্শ লাইটে এটা স্ট্রাগল করে, সেই রকমভাবে ব্যাকগ্রাউন্ড ব্লোন হয়ে যায় একদম। তো এক পাশ ঠিক করতে গেলে আরেক পাশ নষ্ট হচ্ছে, এরকম একটা বিষয়। লো লাইট আবার অনেকটা সফট করে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো লাগেনি আর কি। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 8K 30 FPS। এটা জাস্ট আমার কাছে একটা গিমিক মনে হয়, স্মার্টফোনের একটা স্ক্যাম মনে হয়, যে মানে হুদাই এটা আপনারা কেউ ভিডিও করেন আর এই ভিডিও আপনি কোথায় বা দেখবেন। ওটাতে প্রচুর জিটারিং আছে। আপনি 4K 60 FPS করলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেখবেন। স্টিল কম্পিটিশনে হয়তো কিছুটা পিছিয়ে পড়বে, আবার কাজেও লাগানো যাবে, এরকম টাইপের একটা ভিডিও দিতে পারে এর মেইন ক্যামেরা। তো সবকিছু মিলে যেটা দাঁড়ালো, মানে এটা ক্যামেরাতে অত বেশি ফোকাসড না, বোঝা যাচ্ছে। আপনার ওই র্যান্ডম টুকটাক লাগলে ছবি তুলতে পারবেন এবং টেক্সচার মোডে তুললে আরেকটু বেটার আউটপুট পাবেন। এই আচ্ছা, এই স্মার্টফোনে স্টেরিও স্পিকারটা বেশ ভালো করছে, খুবই ব্যালেন্স একটা সাউন্ড দিচ্ছে। দুই সাইড থেকে অলমোস্ট সিমিলার টাইপের সাউন্ড পাবেন এবং সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে ভালো লাগবে হ্যাপটিক ফিডব্যাক। কারণ এইটার কম্পিটিশনে যারা আছে, ধরুন রেডমির কে সিরিজ যদি বলি বা যারা রিসেন্টলি আসছে, সেগুলোর সাথে কম্পিটিশনে এইটার হ্যাপটিকটা আপনার কাছে আরও বেশি স্ট্রং টাইট মনে হবে আর কি। 7000 mAh ব্যাটারি, সেটা ডেফিনেটলি খারাপ না, বাট এই জায়গায় আমি বলবো রেডমি K90 সিরিজটা আরেকটু এগিয়ে থাকবে। এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য এর বক্সে পেয়ে যাবেন আপনি 100 ওয়াটের চার্জার। ওকে, আচ্ছা, এটাও ভালো, খারাপ না। সেই সাথে 40 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, আর এটা বাইপাস চার্জিং টেকনোলজিও সাপোর্ট নেয়। সো আপনারা যারা গেমিং করবেন উড়াধারা, আপনি চাইলে কেবল কানেক্ট করেও গেমিং করতে পারবেন, নো সমস্যা। IP68, 69 এর রেটিং আছে, NFC আছে, প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, সেগুলো সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করছে। আর কি বাকি থাকলো, নেটওয়ার্ক কানেক্টিভিটির বিষয়, হ্যাঁ সেটাও ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে ডিভাইসটাতে। সো এই ছিল iQ15। এই মুহূর্তে অ্যারাউন্ড 80K এর পাশে যে দামটা রয়েছে, এইটা একটু বেশি লাগছে আমার কাছে। iQ ডিভাইস সব জায়গা তো ব্যালেন্স করেনি, ব্যালেন্স করলে না হয় আমি বলতাম ওকে, বাট যেহেতু ব্যালেন্স করেনি, একটু কম আছে, কিন্তু দাম কমে গেলে আবার এই ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। তবে এই মুহূর্তে গ্রে মার্কেটের ফোন নিয়ে একটু ঝামেলা চলছে, আপনারা জানেন 16 তারিখের পরে বন্ধ হওয়ার একটা বিষয় আছে। এখন পর্যন্ত আমরা এটাই জানি। তো সেই জায়গা থেকে যদি কেনার প্ল্যানেই থাকে, এই ফোনটা আপনার নেওয়ার চিন্তা ভাবনা থাকে, আমার রিভিউ দেখার পরে যদি সব কিছু বুঝতে পারেন, নিতে মন চায়, দেন আপনি অবশ্যই এর আগে নিয়ে নিতে পারেন, আর না হলে ওয়েট করেও দেখতে পারেন কি অবস্থা কি হয়। ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে থাকবে, আর এই গিভঅ্যাওয়ে তো যাই হোক, এখানে আমি ভিডিওটি শেষ করে দিলাম। এখানে লাস্টের পার্ট হলো গিভিও, সেটা আমরা দেখলাম না। যাই হোক, তো iQ15 আমরা পুরো একটা রিভিউ দেখলাম, একদম পুরো কি রিয়েল লাইফ রিভিউ যেটা বলা যায়। এটা একটা আসলে গেমিং ফোন বলা যায়। এখানে তোমার ক্যামেরাতে বেশি একটা জোর দেন, দেখে বুঝতে পারলাম। বা ডিসপ্লেটা দেখো, ডিসপ্লেটা একটা কি স্যামসাং এর M14 AMOLED ডিসপ্লে, যেটা ডিসপ্লেটা আসলে সুন্দর। যদিও গ্রিন লাইনের একটা ভয় থাকে, যদি গ্রিন লাইন না আসে তাহলে ঠিক আছে, বাট ওভারঅল ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর এবং কালারফুল। হ্যাঁ, বেশ পাঞ্চি কালার, মানে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং করে খুবই মজা পাবে এই আর কি। আর ডিসপ্লে চিন বেজল দেখলাম, একদম আমার কাছে সুপার লেভেলের মানে সিমেট্রিক্যালি মনে হলো। মানে স্যাম ভাই বলো না যে নিচের যে বেজলটা ওইটা একটু মোটা, হালকা বোঝা যায় না, মানে হালকা বোঝা যায়, বাট আমার কাছে চারদিকে সিমেট্রিক্যালি মনে হলো এই আর কি। তো ওভারঅল আমার কাছে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই, ডিসপ্লেটা আসলেই ভালো। যদি গ্রিন লাইন না পড়ে তাহলেই হলো। আর IP রেটিংও পাচ্ছি কি বলে 68, 69, যেটার আমরা রেটিং পাচ্ছি, যেটা আসলেই ভালো, খারাপ না। আর ডিসপ্লে আর এই ডিজাইনটা যদি বলি, তো iQর সব ফোনে যেরকম ডিজাইন দিয়ে থাকে, এটারও সেম ডিজাইন, মানে আহামরি কোনো চেঞ্জ নেই, হালকা মাত্র একটু চেঞ্জ এই আর কি। আর ডিজাইনটা সিমিলার, ডিজাইনটা সুন্দর, খারাপ না। পিছনে গ্লাস পার্ট যেটা আসলেই ভালো। প্রোটেকশন কি দিয়েছে সেটা কোনো মেনশন নাই, তো যেটা একটা সমস্যা। আর
ফ্রেমটা দিচ্ছে সিলভার ফ্রেম, মানে সরি অ্যালুমিনিয়াম ফ্রেম, যেটা আসলে ইমপ্রেসিভ। তো ওভারঅল ডিউরেবিলিটি আসলে ভালো, খারাপ না। তো ডিজাইনটা মোটামুটি সুন্দর, হ্যাঁ। এরপর যদি আসি ক্যামেরাতে আমরা পিছনে 3টা ক্যামেরা পাচ্ছি। 3টার মধ্যে কি 3টাই 50 মেগাপিক্সেলের মেন সেন্সর যেটা ওটা 50 মেগাপিক্সেল, আল্ট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল প্লাস টেলিফটো লেন্স যেটা ওটা 50 মেগাপিক্সেল। বাট ছবির কোয়ালিটি বাজেট হিসেবে, যে 80,000 টাকার ফোন, ওই হিসেবে ওই বাজেট হিসেবে কি ছবির কোয়ালিটি বেশ একটা ভালো না বললেই চলে। মোটামুটি কাজ চালানোর মতো 40-45 টাকা যদি হতো তাহলে ওই ফোনের সাথে কি এটা তুলনা করা যেতে পারতো। বাট 80,000 টাকা বাজারের সাথে ফোনের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ছবির কোয়ালিটি আসলে অনেকটা পিছিয়ে আছে। আর সেলফি ক্যামেরা যেটা দেখলাম 32 মেগাপিক্সেল, হ্যাঁ ছবির কোয়ালিটি মোটামুটি ভালো লেগেছে, আমার কাছে মোটামুটি লেগেছে। বাট ওভারঅল বেশি মানে ওই মোটামুটি কাতারি বলে রাখা যায়, বেশি একটা ভালো না বেশি একটা খারাপ না, হ্যাঁ। মানে 80,000 টাকা ফোন হিসেবে যতটা ভালো হওয়া দরকার ছিল ততটা ভালো না, মোটামুটি হ্যাঁ কাজ চালানোর মতো। এই হলো ক্যামেরা অবস্থা। আর চিপসেট যেটা পাচ্ছি আমরা কি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5, যেটা এই বছরের লেটেস্ট একটা চিপসেট, খুবই পাওয়ারফুল একটা চিপসেট, যেটাতে তুমি কি রেগুলার কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব করতে পারবে। এবং কি এটা যে একটা গেমিং চিপসেট সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তুমি এই ফোন থেকে অবশ্যই গেমিং করতে পারবে, পাবজি, ফ্রি ফায়ার, যেটা কল অফ ডিউটি যাই বলো সবই করতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ হালকা পাতলা গরম হয়, ফোন গেমিং করলে যে গরম হবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বাট এখানে ক্যামেরা একটা ব্যাপক কুলিং চেম্বার পাচ্ছি, যেটাতে মানে কি তুমি ফোনটাকে খুব তাড়াতাড়ি কি মানে গরম থেকে ঠান্ডা করতে সাহায্য করে, যেটা আসলে ইমপ্রেসিভ। তো ওভারঅল ফোনটা খুবই ভালো একটা পাওয়ারফুল ফোন। এর আগে আমরা কি বলে রিয়েকশন করেছিলাম, সেটা ছিল সংকল্প চ্যানেলের ভিডিও। আজকে আমরা কি রিয়েল লাইফ রিভিউ থেকে রিয়েকশন করলাম বা রিয়েক্ট করলাম। এখানে বেশি কিছু বলার অপেক্ষা রাখে না। ফোনটা 80,000 টাকা ঠিক আছে, মানে একটা গেমিং ফোন হিসেবে ঠিক আছে, বাট এর ওভারঅল যদি ব্যালেন্স বলি তাহলে এটা ব্যালেন্সের কাতারে রাখে না, কারণ ক্যামেরাটা খুবই দুর্বল। আর ব্যাটারিটা আসলে ভালো, 7000 mAh একটা বিশাল ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জার। তো ব্যাটারি ডিপার্টমেন্টে কোনো কমপ্লেন নেই। জাস্ট ক্যামেরা ডিপার্টমেন্টে যদি আরেকটু ইমপ্রুভ করা যেত তাহলে আসলে ভালো হতো, এই আর কি। আর যে বাজেট এসেছে তো ওই বাজেট হিসেবে ক্যামেরাটা আসলে ভালো হয়নি। তো বাজেটটা যদি আরেকটু কমানো যেত, মানে এখানে আসি তো মানে 65,000 থেকে 70,000 টাকা যদি ফোনটার দাম হতো তাহলে বলতাম যে এটা ভ্যালু ফর মানি। বাট ওভারঅল একটা গেমিং ডিভাইস, মানে যারা গেমিং এর জন্য মানে ডিভাইস নিতে চাচ্ছ তারা অবশ্যই নিতে পারো। আর যারা রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন করতে চাচ্ছ তাদের জন্য ফোনটা আসলেই ভালো, হ্যাঁ। তো ফোনটা ওভারঅল আসলে সুন্দর, খারাপ না। আর বাজেটটা কমলে আসলেই ভালো হতো। তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।